রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয়। আজ 17 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা। দলটি ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ 10 জন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা 9 আসনের প্রার্থী কবির আহমেদ। প্রশ্ন হলো, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই দলবদল? কেন চরমনাইয়ের কর্মীরা জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে? এটি কি শুধুই দলবদল, নাকি চরমনাইয়ের ভুল রাজনীতির প্রতি কর্মীদের অনাস্থা? আজকের প্রথম পর্বে আমরা দেখব মাঠের এই রূঢ় বাস্তবতা। চরমনাই যখন জোট ছাড়ল, তারা ভেবেছিল আমরা বের হয়ে গেলে অন্য ইসলামী দলগুলোও আমাদের সাথে চলে আসবে। তাদের অঙ্ক ছিল জামায়াত একা হয়ে যাবে। কিন্তু আজ সকাল 9টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র বলছে ভিন্ন কথা। জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না। চরমনাইয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে? নির্বাচন করার টাকা, কর্মী সাপোর্ট, কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি কিচ্ছু পাবে না। চরমনাইয়ের সেই সক্ষমতা নেই। উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল, লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব সাপোর্টই পাবে। চরমনাইয়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা গোড়াতেই গলদ ছিল। তারা ভেবেছিল তারা লিডার, কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা। চরমনাইয়ের ভুল ধারণার আরেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন। সেখানে চরমনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র 500-এর মতো ভোট। তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে। কথাটা মিথ্যা নয়, কিন্তু লজিকটা বুঝুন। ডানপন্থী বা ইসলামী মাইন্ডেড ভোটাররা যখন অপশন পায়, তখন তারা লোকাল ব্রান্ড খায় না, তারা ইন্টারন্যাশনাল ব্রান্ড খায়। শিবির হলো ছাত্র রাজনীতির ব্রান্ড। যখন শিবির প্যানেল দিল, তখন ডানপন্থী সব ভোট, প্রায় 3 থেকে 5 হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল। জাতীয় নির্বাচনেও তাই হবে। যখন 5টি ইসলামী দল ও জামাত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে, তখন চরমনাইয়ের হাত পাখা সেই ব্রান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে, খাঁটিটাকেই বেছে নেবে। চরমনাইয়ের গর্ব হলো সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সময় তাদের প্রাপ্ত ভোট। তারা বলে আমরা অমুক সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছে, কিন্তু তারা ভুলে যায় ওই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না। আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল। ওটা চরমনাইয়ের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল এন্টি আওয়ামী ভোট। কিন্তু এবার জামায়াত আছে, বিএনপি আছে, ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে। চরমনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক 3 থেকে 4%। কিছু আসনে তারা 10 থেকে 15 হাজার ভোট পাবে, হয়তো কাউকে হারাবে বা জেতাবে, কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই। আজ খিলগাঁওয়ে যে 10 জন নেতা যোগ দিলেন জামাতে, তারা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলছেন। তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায়, কিন্তু সংসদ চালানো যায় না। চরমনাইয়ের জোট ছাড়ার পেছনে আরেকটা বড় কারণ হলো লিডারশিপ জেলাসি। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন, তখন চরমনাই সেখানে কমফোর্ট ফিল করছে না। কারণটা খুবই স্ট্র্যাটেজিক। জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক আর কওমি ভোট ব্যাংক আলাদা। তাই জামায়াত মামুনুল হকের প্রতিপক্ষ নয়, কিন্তু চরমনাই এবং খেলাফত মজলিস উভয়ই কওমি ভোটের দাবিদার। তাদের টার্গেট অডিয়েন্স একটাই। মামুনুল হক যদি চরমনাইয়ের নেতৃত্বে জোটে যেতেন, তবে তিনি কার্যত চরমনাইয়ের সুপ্রিমেসি বা আধিপত্য মেনে নিতেন। মামুনুল হক সেই ভুল করেননি। তিনি জামায়াতের সাথে থেকে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেম মামুনুল হক যেখানে বাস্তবতা বুঝে জোটে থাকলেন, সেখানে চরমনাই বিদেশি ইশারায় জোট ভাঙল। এই দায় তাদের আজীবন বইতে হবে। জোট ভাঙার পেছনে সবচেয়ে অন্যায্য দাবি ছিল চরমনাই এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়ে বসেছিল। যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রধান ফেস, যার জন্য জামায়াত নিজেদের সিট ছেড়ে দিয়েছে, সেই সিট চরমনাই চায়। এটা কি রাজনীতি নাকি ছেলে খেলা? জামায়াত এই আসনটি তৈরি করেছে ভোটার মাইগ্রেট করে। তারা নাহিদকে সম্মান জানিয়ে স্যাক্রিফাইস করেছে। সেখানে চরমনাইয়ের এই দাবি ছিল পুরোপুরি অযৌক্তিক। তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে, অথচ ডাকসুতে তাদের ছাত্র সংগঠনই নারী প্রার্থী দিয়েছিল। এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভী তাদের ডুবিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিশ্লেষকরা বলছেন চরমনাইয়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকতে পারে। যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলো, ঠিক তখনই এই বিভাজন। যেখানে জামাত ছাড় দিচ্ছে, মামুনুল হক ছাড় দিচ্ছেন, সেখানে চরমনাই কেন অনর? তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় থাক, নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে সেকুলার বা অন্য কোনো শক্তি লাভবান হোক? খিলগাঁওয়ের নেতারা আজ জামায়াতে যোগ দিয়ে প্রমাণ করেছেন তৃণমূল কর্মীরা এই ফরেন এজেন্ডা বা বিদেশি ইশারা মেনে নিচ্ছে না, তারা ঐক্যের পথেই হাঁটছে।
ইতিহাস কথা বলে। আজ বাংলাদেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে। সেখানে মুসলিম ব্রাদারহুডের ডক্টর মোরসি যখন প্রেসিডেন্ট হলেন, তার জোটে ছিল সালাফিপন্থী ইসলামিক পার্টি নূর পার্টি। এই নূর পার্টি হলো মিশরের চরমোনাই। মোরসি ক্ষমতায় বসার 3 মাসের মাথায় এই নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করলো। তাদের দাবি ছিল মোরসি কেন এখনই খেলাফত ঘোষণা করছেন না, কেন হাত কাটার আইন জারি করছেন না। তাদের চাপে মোরসি যখন তাড়াহুড়ো করে কিছু পদক্ষেপ নিলেন, তখন ডিপ স্টেট বা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত করলো। আর সেই নূর পার্টি তারা স্বৈরাচার সিসির সাথে হাত মেলালো। আজ বাংলাদেশে 11 দলীয় জোট হওয়ার পর অনেকের আশঙ্কা ছিল চরমোনাই কি সেই নূর পার্টির ভূমিকা পালন করবে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। নির্বাচনের আগেই তাদের চলে যাওয়াটা হয়তো শাপে বর হয়েছে। জামাত এখন সেই ষড়যন্ত্রের বিষ থেকে মুক্ত। জামাত আমির বলেছেন, আমরা এক্সিস্টিং ল সংশোধন করে আপাতত দেশ চালাবো, জনগণ চাইলে পরে সরিয়া হবে। এটা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা কি নবীর সিরাত বা জীবনচরিত বোঝেন? জোশের সাথে হুঁশ থাকতে হয়। আসুন দলিল দেখি। 1, কিবলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তিনি জানতেন কাবা আসল কিবলা, তবু আল্লাহর হুকুম ও সময়ের জন্য অপেক্ষা করেছেন। 2, মদ হারাম। মদ একদিনে হারাম হয়নি। আল্লাহ 3 স্তরে 3 বারে মদ হারাম করেছেন, কারণ সমাজকে প্রস্তুত করতে হয়। যুদ্ধের ময়দান। দিন বিজয়ের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির কারণে সালাত কাজা করতে বাধ্য হয়েছিলেন। এমনকি বদর ও মক্কা বিজয়ে তিনি রোজাও ভেঙেছিলেন। এগুলো কি আপোষ? না, এগুলো হলো হিকমা বা প্রজ্ঞা। রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। হুট করে খেলাফত ঘোষণা দিলে বিশ্বশক্তি আপনাকে একদিনও টিকতে দেবে না। ধীরে ধীরে সমাজ পরিবর্তন করেই আইন প্রতিষ্ঠা করতে হয়। জামাত সেই নবমী পথেই হাঁটছে। আজকের এই মেগা সিরিজের শেষ কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়েত আর গরম বক্তৃতা যথেষ্ট নয়, দরকার বিচক্ষণতা, প্রজ্ঞা এবং অসীম ধৈর্য। চরমোনাই বা যারা আবেগের বশবর্তী হয়ে জোট ভাঙলেন তারা হয়তো সাময়িক হাততালি পাবেন, কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না। নূর পার্টির মতো দলগুলো থেকে শিক্ষা নিয়ে জামাতকে পথ চলতে হবে। খিলগাঁওয়ের নেতারা পথ দেখিয়েছেন, বাকিরাও হয়তো ভুল বুঝতে পেরে ফিরে আসবেন। তবে মনে রাখবেন, আল্লাহর দিনের বিজয় হবেই, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ওঠার দায়িত্ব আপনার। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পয়সা না থাকে, চাকরি না পায় মামার জোরে, তাও তাদের সেই জামাত ইসলাম তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দেয়। যার কারণে আমাদের চাঁদাবাজি করে খেতে হয় না। ভাই, আপনারা পলিটিক্যাল আইডিওলজির যদি কথা বলেন, সেই ক্ষেত্রে এই দলগুলোর আইডিওলজি খুবই নিম্নমানের। কারণ তারা 53 বছর চিন্তা করেছে একটাই, নেতারা কীভাবে নেতা কর্মীদের পিছনে ঘোরাবে, কীভাবে 50 টাকা 20 টাকার সিঙ্গারা আর 7 আপ খাওয়াবে। আর আমাদের জামাত ইসলাম চিন্তা করেছে কীভাবে একটা মানুষকে শিক্ষিত বানায়, রাষ্ট্রের মাথা বানান যায়। আপনি যদি দেখেন, ক্লাস 9-এ থাকা একটা শিশু আমার বরিশাল গ্রামে, তিনি তার বাবা মা যখন মারা যায়, জামাত ইসলাম সংগঠন তার সম্পূর্ণ পড়ালেখার ব্যবস্থাটি সেটা গ্রহণ করে এবং তাকে তারা নিজেরা বিদেশে পাঠায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডক্টরেট বানায়।